স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি সৃজিতা, সোজাসুজি স্বর্ণালীতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? দেখুন, শ্রাবণী মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলার উপলক্ষে এবং বাবা তারকেশ্বরের মাথায় এই শ্রাবণ মাসে বহু মানুষ যান জল ঢালতে। আর সেই যাত্রা পথটাকে এই সরকারটা ক্রমাগত সহজ থেকে সহজতর করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। আমাদের বাংলা, আমাদের দেশের যে প্রাচীন সংস্কৃতি, যে প্রাচীন বিশ্বাস, সেই বিশ্বাসটাকে আরও সুন্দর করে উদযাপন করার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, যেটা এর আগে অন্তত আমাদের রাজ্যে বলুন বা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য হতে দেওয়া হয়নি প্রকৃতভাবে। আমি আসছি আজকে এই আলোচনা নিয়ে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। তো যেটা বলছিলাম, আচ্ছা, এখানে কি কারোর কোনো সমস্যা হচ্ছে যে এই যে সরকার 5 লক্ষ টাকা বিশেষ কিছু রথযাত্রা উৎসব, মানে যে উৎসবগুলো সুপ্রাচীন, যেখানে যেখানে রথযাত্রা উৎসব পালিত হয় সেখানে কিছু টাকা অনুদান দেওয়ার কথা বলছে, কোথাও নির্দিষ্টভাবে টাকা বরাদ্দ করা হচ্ছে, যেমন তারকেশ্বরে এটা নির্দিষ্টভাবে টাকা বরাদ্দ করা হয়েছে যাতে সেখানে মন্দিরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়, শ্রাবণ মাসে মানুষ যাতে যেতে পারেন, সুষ্ঠুভাবে যেতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। কারোর কি এটাই সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলছেন যে এই শ্রাবণ মাসে এই গোটা মাসটা জুড়ে প্রত্যেক সোমবার আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হবে, এবং তিনি নিজে উল্লেখ করছেন যে আমি যোগী আদিত্যনাথ দ্বারা অনুপ্রাণিত। এটা কি কারো সমস্যা হচ্ছে? আচ্ছা, ওই কোনো লিবারেল মাকুসেকুদের কি সমস্যা হচ্ছে এখন যে লেজার শোটা চলছে সেটা দেখে? না, একটু দেখুন, একটু ভালো করে দেখুন। এটা তারকেশ্বরে হচ্ছে একটা লেজার শো এর আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে আমাদের যে বিশ্বাস, আমাদের যে সুপ্রাচীন রীতি, সেই রীতিকে উদযাপন করা হচ্ছে। এটাই ভারত। আমরা ভারতকে উদযাপন করছি প্রত্যেকটা মুহূর্তে, ভারতের ইতিহাসকে উদযাপন করছি, ভারতের সংস্কৃতিকে উদযাপন করছি, এই ভূবের বিশ্বাসকে উদযাপন করছি। দেখুন তো, কারো কোনো সমস্যা হচ্ছে? এত সুন্দর একটা আলোর আয়োজন হচ্ছে, কোনো লিবারেল মানুষের বড্ড সমস্যা হচ্ছে কি না? আমি দেখাচ্ছি একটা একটা করে ছবি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা তীর্থক্ষেত্র করিডোর বানানোর বা তীর্থক্ষেত্র সার্কিট বানানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা মুর্শিদাবাদ থেকে একদম এদিকে জল্পেশ্বর অবধি সেরকম একটা চিন্তা ভাবনা রয়েছে, এবং এই সর্বক্ষেত্রের জন্য কিছু করে অর্থ বরাদ্দ করা হচ্ছে। এটা নিয়ে কারোর কোনো সমস্যা হচ্ছে কি? আমি জিজ্ঞেস করছি, কার কার সমস্যা হচ্ছে এবং এই সমস্যার কারণ কি? আমাদের রাজ্যে বিগত তৃণমূল কংগ্রেস সরকার অবধি আমরা লাগাতার দেখে এসেছি যে দুধেল গাই কনসেপ্টে রাজনীতি করা হয়। যে দুধ দেয় তার তো সঙ্গ দিতেই হবে, তাকে তো ভালো বাঁচতেই হবে, তার লাভ তো খেতেই হবে, এরকম ধরনের মন্তব্য আমাদের রাজ্যে আমরা শুনতে পেয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। শুনতে পেয়েছি না? কিন্তু কখনো আমরা এটা দেখিনি যে ঠিক আছে, আপনি আপনার উৎসব আপনার মতো করে পালন করুন, নিজের তীর্থক্ষেত্রে, নিজের প্রার্থনা স্থলে নিজের মতো করে পালন করুন, তাতে কারোর কোনো সমস্যা নেই। এবং যারা ধরুন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারাও তাদের মতো করে সেই উৎসবকে পালন করবে। এবং যে জেলা যে কারণে বিখ্যাত, ধরুন জল্পেশ্বর হোক বা এই তারকেশ্বর হোক, যে ধাম যে কারণে বিখ্যাত, সেই ধাম সেইভাবে উদযাপিত হবে, সেইভাবে পূজিত হবে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরকার তার জন্য ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থা নিচ্ছে। কাদের সমস্যা হচ্ছে? কোন লিবারেল মানুষদের সমস্যা হচ্ছে?
আমি আরো কয়েকটা ওই যাদের সমস্যা হচ্ছে তাদের সমস্যা আরেকটুই না হয় বেড়ে যাক, এবং আমি কয়েকটা ছবি দেখাবো যে এই যে শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলার জন্য কি কি আয়োজন করা হয়েছে, পুণ্যার্থীদের সেবার জন্য কি কি আয়োজন করা হয়েছে। তারা যদি এতটা পথ পায়ে হেঁটে যেতে যেতে যদি অসুস্থ হয়ে পড়েন, কোনো রকমের কোনো সমস্যা হয়, তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা পরিশ্রুত পানীয় জল পান, এতটা পথ হেঁটে গিয়ে তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, যাতে একটুখানি বিশ্রাম নিতে পারেন তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, দেখতে হবে, কারণ এটাই ভারত, এটাই বাংলা, এটাই আমাদের বিশ্বাস, আর বিশ্বাসের বাইরে গিয়ে কোনো কিছু হতে পারে না। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সুপ্রাচীন অভ্যাস, আর এটা কোনো কুঅভ্যাস নয়। আমি একে একে দেখাবো, আমাদের একাধিক প্রতিনিধি আজকে সকাল থেকে তারকেশ্বরে রয়েছেন এবং তারা ছবি তুলে ধরেছেন বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন অংশ থেকে। সেবার জন্য, পুণ্যার্থীদের সেবার জন্য কি কি আয়োজন করা হয়েছে, সুখেন্দু ছিলেন, সুখেন্দুর সঙ্গে দেখুন একবার। এই মুহূর্তে আমি রয়েছি তারকেশ্বরে শ্রাবণী মেলার যে চিকিৎসা সহায়তা কেন্দ্র, সেই চিকিৎসা সহায়তা কেন্দ্র। চিকিৎসা সহায়তা কেন্দ্রে ভিতরে প্রবেশ করলে মনে হবে আস্ত একটা অস্থায়ী মিনি হাসপাতাল তৈরি করে ফেলেছেন এখানকার। একদম শুরুতেই দুটো গেটের দুপাশে রয়েছে ডক্টরস চেম্বার। ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে এখানে বেড রাখা রয়েছে এবং একই সঙ্গে বালিশও রাখা রয়েছে এবং একই সঙ্গে চিকিৎসক যারা থাকবেন তাদের বসার ব্যবস্থা এবং অন্যান্য চিকিৎসকের যে প্রয়োজনীয় সামগ্রীও এখানে রাখা রয়েছে। ভিতরের দিকে আসি তাহলে দেখতে পাবো যে রিসেপশন 30 শয্যার একটি হাসপাতাল এই মুহূর্তে তৈরি করে রাখা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে যে বিষয়টা রয়েছে যে অক্সিজেন সিলিন্ডার রাখা রয়েছে বেডের ঠিক পাশে, অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি কুলার রাখা রয়েছে, কুলারের পাশাপাশি এসির ব্যবস্থা করা রয়েছে। জরুরিকালীন পরিষেবার জন্য যে যে জিনিস প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থাপনা এখানে রাখা রয়েছে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, তারকেশ্বর। দেখলেন, এবং শুধুমাত্র এই ব্যবস্থাই নয়, এর পাশাপাশি ভান্ডারের ব্যবস্থাও করা হয়েছে, কিছুটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং গোটা ওই অঞ্চলটাকে সাজিয়ে তোলা হচ্ছে, অর্গানাইজড করা হচ্ছে, যাতে এই যে এত মানুষ যাবেন সুদীর্ঘ পথ অতিক্রম করে, তাদের সেখানে গিয়ে প্রার্থনা করতে, প্রার্থনা নিবেদন করতে কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। পিঙ্কি রয়েছেন, পিঙ্কি সকাল থেকে সেখানে ছিলেন। পিঙ্কি যে ছবিটা তুলে ধরেছেন একবার দেখুন, তারপরে আমি আসছি। এখনো পর্যন্ত বেশ হাতে কয়েকদিন সময় রয়েছে, কিন্তু প্রস্তুতি পর্বে কোনো খামতি দেখা যাচ্ছে না। যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সমাজসেবী, তারাও এগিয়ে এসেছেন পূর্ণ অর্জনে মানুষকে সেবা করার জন্য। সামনে আমরা দাঁড়িয়েছিলাম মালিয়া স্টেশনের কাছে। এই মালিয়া হয়ে বহু পুণ্যার্থী প্রত্যেক দিন এই সোমবার করে জল ঢালতে, মহাদেবের মাথায় জল ঢালতে বাঁকে করে জল নিয়ে যাবেন। সে জায়গায় তাদের যদি বিশ্রামের প্রয়োজন হয়, তার জন্য যে সমস্ত সেবা শিবির সরকারি পক্ষ, সেগুলোর ব্যবস্থা থাকছেই। তার পাশাপাশি থাকছে কিন্তু একাধিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত সংগঠনের তরফেও কিন্তু একাধিক ব্যবস্থা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিকের কাজ চলছে, পুরো জায়গা সাজানো হচ্ছে। যে সমস্ত জায়গা এখানে বেডিং এর ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ যারা আসবেন তারা খানিকটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন, যেহেতু এত দূর থেকে জল কাঁখে নিয়ে হেঁটে আসবেন, তার জন্য সামান্য বিশ্রাম নিতে পারবেন, তার জন্য বেডিং ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি একই সঙ্গে একটা মঞ্চ করা হচ্ছে। ভেতরে আপনার ওই ভাত ডাল সবজি খাওয়ানো হয়, হ্যাঁ হ্যাঁ। বাইরে আমাদের টেবিল থাকে, বাইরে টেবিলে মানে টিফিনের মানে লুচি তরকারি হালুয়া পায়েস বিভিন্ন রকম আইটেম থাকে। এখানে আমাদের ঠাকুরের ইয়ে বসবে, শিবের ইয়ে বসবে, ওখানটা আমাদের অফিস হচ্ছে, ওটা আমাদের মেডিকেল ক্যাম্প। কবের মধ্যে তৈরি হয়ে যাবে মোটামুটি? আমাদের তো 1 তারিখ থেকে চালু, শ্রাবণের 1 তারিখ থেকে চালু। পিছনের যে দিকটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে মহাদেবের ছবি লাগানো রয়েছে, সেখানটা একটা ভান্ডারা তারা করবেন, যেখানে লুচি হালুয়া থেকে শুরু করে সবজি সব দেওয়া হবে। আর সামনে যে মঞ্চটা তুমি দেখছো, সেখানে গাজন হতে পারে বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হতে পারে, সমস্ত সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে সরকারি তরফ থেকে তো অবশ্যই প্রিপারেশন চলছে, প্রস্তুতি চলছে, সরকারিভাবে সমস্ত রকম প্রিপারেশন চলছে। সামনে তুমি দেখো একটি গেট তৈরি করা হয়েছে এবং পুরো যে রাস্তা আমরা
হাঁটছি, যতটা শ্রাবণী মেলা যে কেন জাতীয় মর্যাদা পেয়েছে, কেন জাতীয় মর্যাদা দেওয়া হলো, তার একদম গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। তার কারণ এখানে মানুষের যে স্পিরিট, এখানে যারা যারা রয়েছেন, যারা স্থানীয়রা রয়েছেন, যারা তারকেশ্বরের শ্রাবণী মেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা প্রত্যেকে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। খুব প্রাণবন্ত হয়ে গিয়েছে এই মুহূর্তে তারকেশ্বর শহরটি। জলসত্রগুলো তৈরি হচ্ছে এবং এবং সরকারি পাশাপাশি যে সমস্ত সমাজসেবামূলক সংগঠনগুলো রয়েছে তারাও এগিয়ে আসছেন। এগিয়ে এসে যে যেমন সামর্থ্য রয়েছে তাদের তরফ থেকে তেমন থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সেবার ব্যবস্থা তারা কিন্তু করছেন। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। দেখলেন, এবার এইগুলো দেখে যাদের ভীষণ গা চিরবির করছে তাদেরকে আরেকটু বেশি করে জানিয়ে রাখি যে এই শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে সম্মান দেওয়ার কথাও বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি এটাও বলছেন যে তিনি যোগী আদিত্যনাথ দ্বারা অনুপ্রাণিত, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার যে ব্যবস্থাপনা তিনি দেখেছেন, বিশেষত আমরা মহাকুম্ভের সময় কিছু ব্যবস্থাপনা দেখেছিলাম, যাই হোক এই সমস্ত কিছু দ্বারা তিনি অনুপ্রাণিত, এই কথা তিনি নিজে মুখে স্বীকার করছেন। এবং তিনি সংযোজন করছেন যদি প্রকৃতি সঙ্গ দেয় তাহলে আকাশ থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করা হবে এই উদযাপনটাকে আরও সুন্দর করে তুলে ধরার জন্য। কারণ তার একটাই কথা, স্পষ্ট কথা, এই সরকার রাষ্ট্রবাদের সরকার, এই সরকার দেশপ্রেমের সরকার, এই সরকার আমাদের দেশের ঐতিহ্যকে সম্মান দেওয়ার সরকার। যে পদক্ষেপ থেকে বর্তমান সরকার এক চুলো নড়বে না, আর কোনো মানুষকে ভুল বোঝাবে না, ভুল বুঝতে দেবে না, অন্তত ভোট ব্যাংকের রাজনীতির জন্য ভারতের মধ্যে থেকে ভারতকেই দূর করার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন। আমি শুধু একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য, তাকে সম্মান মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। তবে এখানে আমি আরো একটা কথা বলে রাখি, যাদের মনে হচ্ছে যে কেন সরকারি অর্থ খরচা হচ্ছে কোনো না কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে, এবং সেখানে তারা নানা যুক্তি খাড়া করছেন, তাহলে তো আমার বলতে ইচ্ছা করছে যে আমাদের রাজ্যের 81,000 স্কুলকে চিহ্নিতকরণ করা হয়েছে, সেগুলিকে রেনোভেট করার জন্য, অন্তত স্কুল যাতে পণ্যে না পরিণত হয় তার ব্যবস্থা করা হচ্ছে, যাতে সরকারি স্কুলে এসে ছেলেমেয়েরা আবার পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। কি কি ব্যবস্থা করা হচ্ছে আমি সেগুলো ধাপে ধাপে জানাবো। আমাদের রাজ্যে এখন শিল্পও আসছে, শিল্পের জন্য প্রয়োজনে জমি কেনা হবে, সেখানে শিল্প হবে। একের পর এক বড় বড় কোম্পানি এসে কথা বলে যাচ্ছেন শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং তারা ইনভেস্টমেন্ট করাও শুরু করে দিয়েছেন। হচ্ছে তো, শিক্ষায় নজর দেওয়া হচ্ছে, শিল্পে নজর দেওয়া হচ্ছে, আমাদের বর্ডারকে সিকিউর করা হচ্ছে, তার সঙ্গে যা ভারতের, যা ভারতীয়ত্ব সেটাকে উদযাপন করা হচ্ছে। এটা নিয়ে কার এত কি সমস্যা হচ্ছে? আমি আজকে এই বিষয়টি আলোচনা করবো, যারা আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিই। বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন সনাতনী বলরাম বোস, আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক শুভম রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত সরকার। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আমি শুরুটা করি বিমল শঙ্করবাবুকে দিয়ে। বিমল শঙ্করবাবু, এই কোয়েশ্চেনটা তো আসতেই পারে যে সাংবিধানিকভাবে কে কোন ধর্ম পালন করবে, কিভাবে উৎসব পালন করবে, তার জন্য মানে সরকারিভাবে কোনো অর্থ ব্যয় করা যাবে না বা কারো করের টাকা ব্যবহার করা যাবে না। এই প্রশ্ন যদি আজকে সমস্ত লিবারাল মানুষ যারা নিজেদেরকে লিবারাল বলে প্রমাণ করেন, তারা যদি এই প্রশ্ন আজকে আপনাদের দিকে ছোড়েন, আপনাদের কি উত্তর হবে? না, আইনগতভাবে বলি, সরকার মন্দির বা অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠান নিজের হাতে বানাবে না, কিন্তু যারা মন্দিরের যারা ভক্ত তাদের সুবিধার্থে রাস্তাঘাট তৈরি করা বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কোথাও আইনগত বা সাংবিধানিক বাধা নেই। এটা কিন্তু মন্দির তৈরি নয়, এটা সম্পূর্ণভাবে একটা ওয়েলফেয়ার সরকার, তারা কিন্তু পাবলিক ওয়েলফেয়ারের জন্য এটা করতে পারে। এখানে সংবিধান বা আইনের দৃষ্টিতে কোথাও কোনো বাধা নেই।
এবং সরকার যেটা বলছে, বর্তমান সরকার একদম স্পষ্টভাবে বলছে যে এই মেলাগুলো যেরকম তারকেশ্বরের যে শ্রাবণী মেলা, এই মেলা বহু বছর ধরে এটা লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। মানুষগুলো যায়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিকমতো পায় না। প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে কিছু কিছু জায়গায় সন্ন্যাসীদের খাবার দেওয়া হয়, যারা জল মাখে করে নিয়ে যান তাদের জন্য শরবত দেওয়া হয়, তাও সেটা কিন্তু অপ্রতুল। আমি দেখেছি নিজে যে যেভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, সে তুলনায় কিন্তু বেসরকারি পরিষেবা খুব মানে কি বলবো উপযুক্ত নয়। ফলে সরকার যদি তাদের সুবিধার্থে, তাদের খাওয়া দাওয়ার জন্যে কিছু বন্দোবস্ত করতে পারে, তাতে আইনে কোথাও আটকায় না। এটা গেলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ধর্ম হচ্ছে ভারতবাসীদের জীবনের একটা অংশ। যতই যেই বলুক যে না আমরা ধর্ম মানি না, সেটাও তারাও হিন্দুর মধ্যে থাকে, আবার যারা ধর্ম মানে তারাও হিন্দু ধর্মের মধ্যে থাকে। হিন্দু ধর্ম অনেক উদার, ফলে যারা ধর্ম মানে তাদের জন্য সরকার যদি উদ্যোগ আয়োজন করে তাতে আপত্তির কি আছে? এই দেশ, এই মেলা মন্দির এগুলো ছাড়া আমরা কি বাদ দিতে পারি কখনো? এগুলো বাদ দিয়ে ভারতবর্ষকে কল্পনা করা যায় কখনো? ফলে শ্রাবণী মেলাকে যদি জাতীয় মেলা করা যায়, যেভাবে মানে উত্তরবঙ্গের জল্পেশ মন্দিরকে, বানেশ্বরের শিব মন্দিরকে, সেগুলোকে আরও বেশি আকর্ষণ করা হচ্ছে, তাতে দুটো দিক হয়। যারা ভক্ত তারা সেখানে অনেক স্বচ্ছন্দে যেতে পারেন, স্বাচ্ছন্দ্য পেতে পারেন, থাকার জায়গা যাতায়াতের সুবিধে হতে পারে। আবার সেটাকে কেন্দ্র করে সেই অঞ্চলে যে অর্থনৈতিক কাজকর্ম সেটাও কিন্তু অনেক বাড়তে পারে। আমি নিজে কয়েকদিন গিয়ে এবারে মহাকুম্ভে ছিলাম, লাস্টবারের মহাকুম্ভে, সেখানে কয়েকটা দিন আমি গোটা কুম্ভ মেলা চত্বরটা চষে বেরিয়েছি। এবং উত্তরপ্রদেশ সরকারের দু একটা যে ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু তাতে সরকারের ত্রুটি ছিল না। সেখানে কিছু অতি উৎসাহী ব্যক্তি, তাদের এই ভুলের জন্যই ঘটনাটা ঘটেছিল। তারপরের দিন আমি গিয়েছিলাম, পুলিশ খুব কড়া ব্যবস্থা নিয়েছিল, তারপর থেকে কিচ্ছু গোলমাল কিন্তু হয়নি। একটা দিন একটু মানে অতি উৎসাহে কিছু লোক না। আপনি যখন মহাকুম্ভের প্রসঙ্গটাই টানলেন, সেখানে আমার একটু উল্লেখ করতে ইচ্ছা করছে যে শুধুমাত্র আমাদের দেশের মানুষ নন, বাইরে থেকেও প্রচুর মানুষ, আমরা বহু মানুষকে আকর্ষণ করতে পেরেছিলাম। প্রচুর মানুষ, আরে সাদা মানুষ, তারা এসেছে, স্নান করছে এবং ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার গায়ে ছাই মারছে। মানে কুম্ভে না গেলে না জীবনের একটা অংশ অপূর্ণ থেকে যেত। আমি কুম্ভে গিয়ে বুঝেছি যে জীবনের একটা পূর্ণতা প্রাপ্তি হলো। কুম্ভ থেকে আমি সোজা চলে গেছিলাম অযোধ্যায় এবং তারপর গিয়েছিলাম আমাদের বারাণসীর ইয়েতে, এবং যেখানে দেখলাম যেভাবে এই তীর্থক্ষেত্রগুলোকে সরকার অসাধারণ সুন্দর পরিকাঠামো তৈরি করে দিয়েছে। একা অযোধ্যাকে কেন্দ্র করে ওখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অর্থাৎ মানুষ যেরকম ধর্মটাও করতে পারবে, অন্যদিকে সেখানকার যে অর্থনীতি, তার আগে ওই বামপন্থীরা অনেকে বলতো না যে মন্দির করে পেট চলবে, তাদের নিয়ে যেতে হবে যে মন্দির করে লক্ষ লক্ষ মানুষের পেট চলছে ওখানে, লক্ষ লক্ষ আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে দোকান কি, যারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, হোটেল করছে, রাস্তা তৈরি করছে, বিভিন্ন হোটেলে যারা চাকরি করছে, আরে হাজার হাজার মানুষের তো সেখানে ইয়ে পাচ্ছে, কাজ পাচ্ছে তো। ফলে এটা ধর্ম যেরকম সেরকম মানুষের অর্থনৈতিক দিকটাও তো আছে। হিন্দু ধর্ম কিন্তু অনেক বড় ধর্ম, তারা সব দিক দিয়েই মানুষের ভালো করার চেষ্টা করে। ফলে আমরা জাস্ট একটা লাইনে শেষ করি, আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে। আমাদের এখানে তারকেশ্বর রয়েছে, জল্পেশ রয়েছে, এরকম অনেক শৈব তীর্থ রয়েছে, কালীর তীর্থ রয়েছে। একা কালীঘাট যদি ঠিকঠাক সাজাতে পারি, সেও বছরে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করবে, দক্ষিণেশ্বর আকর্ষণ করবে। এগুলো এতদিন দেখা হয়নি। পশ্চিমবাংলার পর্যটন অবহেলিত ছিল, পর্যটন নতুন সরকার নজর দিয়েছে, এক নতুন পশ্চিমবাংলা আমরা কিন্তু পাবো, অবশ্যই পাবো। আমি আসছি। আপনি যখন এই কথা বলছেন বিমল দা, তখন আমার মনে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী সেই কথাটা, যেখানে তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যায়িত করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার ফলও পেয়েছেন, ওনার দলটাই মরে গেছে, ওনার দলটাই এখন মৃত। যাই হোক, সেটা সেই বক্তব্য পারলেও আমরা একবার শোনাবো সেই বক্তব্য। যাই হোক, এই মুহূর্তে আমি একটু পরিচয় করে দিই, নীলাদ্রি শেখর দানা, বিজেপি বিধায়ক বাঁকুড়া, তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমাদের সোজাসুজি স্বর্ণালীতে। আপনাকে স্বাগত দাদা। দেখুন, ইতিমধ্যে তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হচ্ছে, বেশ কিছু শিব মন্দির বা ধাম যেখানে সংযুক্ত হয়েছে, তারকেশ্বরের নানা উদযাপন দেখছি। দুটো প্রশ্ন, যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন একজন বিধায়ক হিসেবে, একটি বিধানসভা এলাকার প্রতিনিধি হিসেবে, এবং বাঁকুড়ার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, ধর্ম এবং দেবতাদের প্রতি আস্থা এবং সনাতনের প্রতি যে নিগুড় বিশ্বাস,
সেটা আমাদের মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর আমরা পূজা অর্চনা করি। আজকে আমাদের দেখুন সামনে আমাদের কথিত রয়েছে 33 কোটি দেবদেবীর আমরা পুজো করি। 33 কোটি দেবদেবী বলতে তৎকালীন আমাদের দেশের মধ্যে 33 কোটি জনগণ বসবাস করতেন, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 140 কোটি। আমার জেলা যেমন দেখুন এখানে রয়েছে আমাদের যে দ্বারকেশ্বর নদীর পাড়ে একটেশ্বর বাবা ধাম, এই কথাতেই মানে গল্পের ছলে কথিত আছে এবং এটা একটা হাস্যাস্পদভাবে অনেক সময় আমরা রিমিকি করে থাকি, হয়তো এটা উচিত নয় কখনোই কোনো দেবতাকে নিয়ে, যে পূর্বপুরুষ বলে থাকেন যে বাবা একটেশ্বরের মহাদেবের বয়সের কোনো হিসাব নেই, তার গাছপাত নেই, অর্থাৎ কয়েক পুরুষ পূর্বে এখানে প্রতিষ্ঠা হয়েছে আমাদের মহাদেব। সেই মহাদেব আছে একটা গম্ভীরের তলাতে, যেখানে সাথে একটা সুড়ঙ্গ রয়েছে। কখনো এই গম্ভীর যেখানে বাবার শয়ন অবস্থায় আছে সেখানে পরিপূর্ণ জলে ভর্তি থাকে। আপনি যান শুশুনিয়া পাহাড় আমার বাঁকুড়া জেলায়, এখানে একটা পাহাড়ের পর্বত শৃঙ্গ থেকে যে একটা জলের স্রোত বেয়ে নেমে আসছে, কখনোর জন্য কখনো শুকনো হয়নি, প্রবাহিত স্রোত সবসময় সেখানে পুণ্যার্থীরা সেখানে গিয়ে স্নান করছেন। একেবারে মানে কি বলবো, পুরো ঢল নেমে আসছে। এত আমাদের রুক্ষ জেলা যেখানে গ্রীষ্মের দাবদাহে নদী নালা সব শুকিয়ে যায়, কিন্তু ওখানে জল কখনো শুকায় না, এটা আমাদের বিশ্বাস। আর এই প্রবত সিংহে রয়েছেন দেবাদিদেব মহাদেব, সেরকম চলে যান মুকুটমণিপুর, সেখানেও পর্বত রয়েছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ একদিকে যেমন মা তারা, একদিকে মা কালী, বিভিন্ন রূপ নিয়ে দশভুজা দুর্গা, এবং এটা হচ্ছে সনাতনীদের সংস্কৃতি এবং সনাতনীদের গভীর আস্থা এবং বিশ্বাস। যেহেতু এটা সনাতনী হিন্দু ধর্মের দেশ, এখানে আছে ধর্ম রক্ষতে রক্ষিত, অর্থাৎ আমাদের এখানে রক্ষা করতে হচ্ছে। এখানে কে কি বললো, কোন সম্প্রদায়কে নিয়ে কি টানাটানি হলো দেখার দরকার নেই। আমরা এটাকে না দাদা, আমি একটু আপনাকে বাধা দিচ্ছি। এখন আপনারা এক একটা বিধানসভা এলাকাকে রিপ্রেজেন্ট করছেন, আপনি আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস নিয়ে কথা বলছেন, কিন্তু যারা বিরোধী বামেরা তারা তো বিভিন্ন সময় বলেই থাকে যে আপনারা যারা বিজেপি এই রাজনৈতিক দলটি করেন, শুনুন দাদা, তারা ধর্মের রাজনীতি করেন, আপনারা ধর্মের রাজনীতি করেন, এটা তাদের বক্তব্য। এরাই তো ধর্মকে বিভেদ করছে। এরা বাংলাদেশের ধারগুলো স্লোগান নিয়েছে জয় বাংলা। বলুন তো এই স্লোগানটা কার থেকে? মুজিবুর রহমান। বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হল 1972, এদেরকে ইতিহাসটা বোঝা, এটা এখানে নয়। আমরা এখানে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আমাদের এই দেশে এটা হচ্ছে প্রচলিত সংস্কৃতি এবং এটা হচ্ছে পরিপন্থী আমাদের। সেখানে এরা বলছে এসে যে জয় স্লোগান, এবং বিধানসভার ভিতরে একজন আমাদের মন্ত্রী ছিলেন তৎকালীন বিদায়ী সরকার, যারা বাংলাদেশে চলে গেছে, বিসর্জন হয়েছে, সাগরে যাদেরকে বিসর্জন দিয়েছে। এই গণতন্ত্র প্রিয় 140 কোটি গণদেবতা যারা আমাদের সমাজে আমাদের ভাবধারার মধ্য দিয়ে আমরা দেব এবং দেবী হিসাবে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত করেছি, 40 কোটি আমাদের দেব দেবী বর্তমানে, তাদেরকে এরা গ্রাহ্য করে না, তাদেরকে নিয়ে এরা টানাটানি করে। অর্থাৎ তারা কি বলে গেল দ্যাট নট ম্যাটার। আমরা আমাদের ধর্ম এবং আমাদের সনাতনী, আমরা রামায়ণ, আমরা গীতা, আমরা মহাভারত, তাদেরকে রেখে পুজো করি। আমরা তুলসী তলায় আমাদের মায়েরা ঘোমটা দিয়ে সন্ধ্যেবেলায় প্রদীপ দেয় এবং তুলসী তলায় গিয়ে, এবং এটাই আমরা এবং পরিবারের সর্বোপরি এটাই আমরা, এটাই ভারত, এটাই বাংলা, এর বাইরে নয়, কোনোদিন ছিল না। আমি আসছি নীলাদ্রি বাবু, আমি আসছি আপনার কাছে পরবর্তী সময়। নীলাদ্রি বাবু যখন বলছিলেন আমার মনে পড়ছিল যে বিগত সরকারের আমলে আমরা নির্দিষ্ট একটি অশান্তি পাকানোর জন্য মন্দির ভাঙতে দেখেছি, এখন আমরা শ্রাবণী মেলার জন্য জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে এটা দেখছি, আমরা কালী মূর্তি প্রিজন ভ্যানে উঠতে দেখেছি, এখন আমরা তীর্থক্ষেত্র সার্কিট হতে দেখছি। মানে আমি খালি কয়েক বছরের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আমি ডিফারেন্সটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে কোনটা আমরা চাই, কোনটা আমাদের কাছে বেশি কাম্য বলে আপনাদের মনে হয়। এই ছবিগুলো, আজকের ছবিগুলো আপনাদের কি প্রমাণ করছে, খালি এইটুকুই আমি জানতে চাইবো আপনাদের থেকে। আমি আসবো শুভম, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন।
সিপিআই নেতা শুভম ব্যানার্জি। শুভম, আমার খুব বেসিক কোয়েশ্চেন, দেখো কেউ পার্বতী পথে হর হর মহাদেব বলবেন বা জয় শিব শম্ভু বলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। মানে লাল সালামের গুরুত্ব আছে আমি মানছি, কিন্তু তার থেকেও কি আরো অনেক বেশি আপন নয় যে জয় শিব শম্ভু বলে চেঁচিয়ে ওঠা বা ভারত মাতার জয় বলে চেঁচিয়ে ওঠা? রাজনীতিকে তো, যে ভূমিতে আমি রাজনীতি করছি সেই ভূমি থেকে বিচ্ছিন্ন করে কি রাজনীতিটা আদৌ করা যায়? শুভম, দেখো, ধর্মের কথায় আসার আগে আমি একটু কর্মের কথায়, মানে কর্মসংস্থানের কথায় আসি। আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণাটা আমি খুব ভালোভাবে শুনেছি। উনি পরিষ্কার বলেছেন যে 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে, তাদের প্রত্যেকের হাতে 125 দিনের কাজ তুলে দেওয়া হবে, এবং যারা আনস্কিল্ড তাদেরকেই প্রতিদিন 300 টাকা করে দেওয়া হবে। সেমি স্কিল্ড 450 এবং স্কিল্ড 600। আমি ধরে নিলাম 2,56,00,000 আনস্কিল্ড ধরে নিলাম। যদি 2,56,00,000 মানে 2.56 কোটি মানুষকে প্রতিদিন 300 টাকা করে 125 দিন যদি দিতে হয়, তাহলে 96,000 কোটি টাকার প্রয়োজন শুধু তাদের হাতে দিতে গেলে। এবং এর সাথে আপনারা জানেন যে ইকুইপমেন্টসের জন্য খরচা লাগে, মেটেরিয়ালসের জন্য খরচা লাগে, আমি সেটা বাদই দিলাম। এই 96,000 কোটি টাকা প্রয়োজন শুধু ওই মানুষগুলোর হাতে টাকা তুলে দিতে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে বাজেট পেশ হয়েছে, তাতে রাজ্য এই 125 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং কেন্দ্র বলেছে যে রাজ্য যে টাকাটা দেবে সেটা হবে 40%, কেন্দ্র দেবে 60%। তার মানে কেন্দ্র দেবে 20,000 কোটি টাকা, তার মানে দুটো মিলে হচ্ছে 34,000 কোটি টাকা। যেখানে টোটাল বাজেট হচ্ছে রাজ্য কেন্দ্র মিলে 34,000 কোটি টাকা, সেখানে এই যে সংখ্যার কথা মুখ্যমন্ত্রী বলছেন শুধু তাদের হাতে 300 টাকা করে তুলে দিতে গেলে 96,000 কোটি টাকা প্রয়োজন। বেশ, মানে মিথ্যা প্রতিশ্রুতির একটা লিমিট থাকা উচিত, এটা হচ্ছে প্রথম কথা। আর একটা কথা একটু বলে নি, সেটা হচ্ছে তুমি শিক্ষার কথা বললে, একটু শুরুই করলে ওটা দিয়ে, যে শিক্ষা যাতে পণ্যে পরিণত না হয়, সবার হাতে শিক্ষা যাতে পৌঁছয়। সেটা দুটো কথা, একটা হচ্ছে এই মুহূর্তে দেশের মধ্যে 4টে রাজ্য যারা শিক্ষায় সাক্ষরতার হারে সব থেকে পিছিয়ে আছে। সেই 4টে রাজ্য হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। প্রত্যেকটাই হচ্ছে বিজেপি শাসিত বা এনডিএ শাসিত রাজ্য, এবং এই বিজেপি সরকার কেন্দ্রে যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি নিয়ে এসেছিল, সেই এনইপির অন্যতম পার্ট হচ্ছে পিপিপি মডেল, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, যেটার মধ্যে দিয়ে শিক্ষাটাকে বেসরকারীকরণ শুধু নয়, ফরেন ইউনিভার্সিটি তৈরি করে শিক্ষাটা বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে শিক্ষাটাকে পণ্যে পরিণত করার ব্যবস্থাই করা হয়েছে এনইপিতে। সুতরাং সেই মডেল যখন আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে, পিপিপি মডেল যখন আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে, তখন সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষা পাবে না, শিক্ষাটা সত্যি পণ্যে পরিণত হবে। সেটা তো সময় বলবে। তুমি যখন এই কথাটা বলছো আমি আসবো তোমার কাছে, তার আগে একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটু বক্তব্যটা শুনিয়ে দিই, যেখানে তিনি শিক্ষা নিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 81,000 স্কুলকে ইতিমধ্যেই দেখা হয়েছে, বেছে দেওয়া হয়েছে, যেগুলোকে রেনোভেট করা হবে, যেখানে ভেন্ডিং মেশিন রাখা হবে, এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে, সেই বক্তব্যগুলো আমরা দেখাবো। কিন্তু এই পদক্ষেপগুলো তো নেওয়া হচ্ছে, এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না তা তো না। তাহলে এখনই তুমি তাহলে সরকারি স্কুলগুলোকে কেন বলো আমাকে যে চিহ্নিতকরণ করা হলো? দ্বিতীয়ত আমার তোমার কাছে মূল প্রশ্নটাই ছিল যে ভারত মাতার জয়, জয় শিব শম্ভু, জয় মা কালী, এটা বাদ দিয়ে কিন্তু ভারত বা বাংলা হতে পারে না। কোনো অসুবিধা নেই সৃজিতা, কোনো অসুবিধা নেই। এই প্রশ্নের উত্তরটা 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই, যে যার ইচ্ছে, যে যার বিশ্বাস, সেই কথা, সেই স্লোগান দিতেই পারে। আমাদের চিন্তার জায়গাটা অন্য জায়গায়। এই বিজেপি শাসনে অলরেডি মসজিদ ভাঙা হয়েছে, অলরেডি চার্চ ভাঙা হয়েছে, অলরেডি সিধু কানুর মূর্তি ভাঙা হয়েছে। তার মানে হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা, হিন্দু খ্রিস্টান বিভাজনের চেষ্টা, হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভাজনের চেষ্টা অলরেডি হয়েছে। আমরা আশঙ্কিত আগামী দিনে এটা যেন না হয় শৈবদের সাথে বৈষ্ণবদের লড়িয়ে দেওয়া হলো, শাক্তদের সাথে স্মার্তদের লড়িয়ে দেওয়া হলো, সেটা যেন আমি এখান থেকে বিমল শঙ্করের কাছে যাব। আমরা কি সেই রাজনীতির দিকে চলে যাচ্ছি যেখানে আমি অন্তত শিক্ষা নিয়ে একটা কথা বলবো। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি এই শিক্ষা নিয়ে একদিন আলাদা করে, কেন সময় লাগবে এটা নিয়ে বলতে, কারণ এই শিক্ষানীতিটা পুরোটা পড়লে দেখা যাবে যে একেবারেই ওটা প্রাইভেটাইজেশনের ঠিক উল্টো পদক্ষেপ সরকার নিচ্ছে। অর্থাৎ সরকারি মদতে শিক্ষা চলবে, কিন্তু প্রয়োজনে অবশ্যই আমরা বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকে গুরুত্ব দেব, এবং তাকে তারা যদি যথাযথ স্ট্যান্ডার্ড বজায় রাখে তাহলে এখানে তাদের কাজ করতে দেওয়া হবে। তার কারণ
কারণ শিক্ষার জন্য যে পরিমাণ বিনিয়োগের দরকার হয় সেটা একা সরকারি পক্ষে করা সম্ভব নয়। সুতরাং এই কথাটা যে এখানে শিক্ষাকে আমরা বেচে দিচ্ছি এটা অ্যাবসলিউটলি ভুল। আর একটা কথা বলি যে এই রাজ্যে প্রথম প্রাইভেট কলেজ কিন্তু চালু হয় বাম সরকারের আমলে, একের পর এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চালু হয় বাম সরকারের আমলে। তাই প্রাইভেটাইজেশন কিন্তু রাস্তা দেখিয়েছে, বলেনি বামেরাই রাস্তা দেখিয়ে গেছে। তারপরে তৃণমূলের আমলে যেটা বলছি, তৃণমূলের আমলে যেটা করেছিল তারা তো সব জায়গা থেকে লুটে পুটে খেয়েছে, এগুলো লুটে পুটে খেয়েছে। বর্তমান সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে প্রাইভেট এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার কড়া নজর রাখছে। তারা যদি বাড়াবাড়ি করে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের মধ্যে তাদের থাকতেই হবে, তাদের ঠিক কাজ করতে হবে। আর কোথায় সিধু কানুর মূর্তি বিজেপি কর্মীরা গিয়ে ভেঙে এসছে এইগুলো একটু জানার দরকার আছে। মিথ্যে কথা বলার একটা সীমা আছে, কোন বিজেপি কর্মী করেনি। বললাম তো এটা বামপন্থীরা করে বিজেপির নামে চাপাচ্ছে। আমি তো বলছি বামপন্থীরা করেছে, বামপন্থীরা করেছে, ওরা বামপন্থীরা করে বিজেপির নামে চাপাচ্ছে। বামপন্থীরা এই কাজ করে তো, ওই জন্য বারুইপুরে এক বামপন্থী নেতার কোমরে দড়ি পড়ে গেছে, উস্কে গোলমাল বাঁধাতে গিয়েছিল, উস্কে গোলমাল বাঁধাতে গিয়েছিল, গোলমাল বাঁধাতে গিয়ে কোমরে দড়ি পড়ে গেছে। বাড়াবাড়ি করলে গুন্ডা দমন আইন এসছে, সব উঠতে হবে। আমরা মূল পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। সুদীপ্ত সরকার বিমলদা বলেই দিল। আমি বলেছি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে উন্নতি নয় বা যে কোনো ধর্মীয় স্থানের উন্নতি নয়, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতির কথাও বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একটি বেসরকারি সংস্থা এসে 2000 বেডের একটি হাসপাতালও তৈরি করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা একবার শুনুন, তারপর আমি আসছি। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য। আমরা 81,000 বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়া মানে প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। আমি শুধু এইটুকুই আসছি, দাদা আসছি। মিড ডে মিলে 10 টাকা বাড়লো, ওগুলো চোখে পড়ে না, ওগুলো চোখে পড়ে না। সেটা হেল্প করেছে। হবে না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে যেমন তীর্থক্ষেত্রের জন্য অর্থ ব্যয় করা হচ্ছে, অর্থ বরাদ্দ করা হচ্ছে, তেমন শিক্ষায় হচ্ছে, তেমন শিল্পে হচ্ছে, তাহলে সমস্যাটা কি হচ্ছে এই সমস্ত লিবারেল? এটা আমি বুঝতে পারছি না। আমি সুদীপ্ত সরকারের কাছে যাব, আইনজীবী সুদীপ্ত বাবু। আমরা কয়েক মাস আগেও ওই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে শুনেছি। আমি শুধু আপনার থেকে একটা বিষয় বুঝতে চাই যে এই মহাকুম্ভ থেকে মৃত্যুকুম্ভটা শুনতে বেশি ভালো লেগেছিল, নাকি আজকের দিনে দাঁড়িয়ে তারকেশ্বর সেজে উঠছে, শ্রাবণী মেলা, জাতীয় মেলা হচ্ছে, সেখানে এমনকি পর্যটন টানার চেষ্টা করা হচ্ছে, অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, লেজার শো হচ্ছে, এটা দেখতে বেশি ভালো লাগছে? কোনটা বেটার? প্রথম একটা জিনিস দিয়ে আপনাদের সবাইকে একটু ঠান্ডা করি। ওম ত্রম্বকম অজামহি সুগন্ধিম পুষ্পিবর্ধনম উর্বকমিব বন্দনম মৃত্যুমোক্ষ মামিতা। মহাদেবের এই যে মন্ত্র, এতে মহাদেবের তার মানে সে যে মৃত্যুর রাজা, সে যে সর্বোপরি আছে, এটাই তার প্রমাণ। আজকে আমরা আশা করেছিলাম যে আজকে এই যে কুম্ভর কথা বললেন একটু আগে বিমল বাবু, আমিও কুম্ভে গেছি। আমার যতই তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা সিদ্ধান্ত নিক, ধর্মটা যার যার, ধর্মটা পুরো ব্যক্তি কেন্দ্রিক, ধর্মটা হচ্ছে সম্পূর্ণ নিজের।
এবং আমার ধর্ম করতে আমায় কেউ আটকাতে পারবে না যদি আমার সদিচ্ছা থাকে আমার ধর্মকে পালন করা। আজকে সেই জায়গায় বিমল বাবু একটা কথা আমি সম্মতি দিচ্ছি যে রাষ্ট্রের কিন্তু একটা কর্তব্য আছে যে যারা যারা ধর্ম পালন করবে তাদেরকে ওয়েলফেয়ার মানে পাবলিক ওয়েলফেয়ারে সহযোগিতা করা, তাদেরকে অ্যাসিস্ট করা, এবং এইটা সব স্টেটই প্রায় করে থাকে। আপনারা যদি নর্থ ইন্ডিয়াতে যান, সাউথ ইন্ডিয়াতে যান, সব স্টেটই করে, এমন না যে শুধু বাংলা করছে বা করবে। বাংলাও করেছে, এখনো করছে, করবে, ভবিষ্যতেও করবে। এটা আমাদের ভারতের কালচার। আর এটা ঠিকই বলেছে বিমল বাবু, হিন্দুরা অতিরিক্ত বেশি উদার, অনেক বেশি উদার বলেই এখনো তাই জন্যই বোধহয় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ সহজে বলে দেওয়া গিয়েছিল, তাই না? আমাকে বলতে দিন। না আপনি বলবেন, আপনার কাছেই আছে। মহাদেবকে অপমান করে আজকে তাকে আমরা আইনের সামনে তুলে ধরে কোনো ব্যবস্থা তার করতে পারছি না। হয়তো সে মহিলা বলে তাকে আইনমূলক ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু একটা ব্যবস্থা তার করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেস তো তার এমপি কে করবে না। আমরা ভেবেছিলাম পরিবর্তনের আশায় যদি কেউ মানে আমি তো সন্তুকে বেশিভাবে চিনি, সন্তু পান যে তারকেশ্বরের এমএলএ, খুব ভালো ছিল। আমি তার সাথে বহু প্রোগ্রাম করেছি এবং মহাদেবের আশীর্বাদে সে আজ তারকেশ্বরের এমএলএ হয়েছে। আমি চাইবো যে ভবিষ্যতে যেন অন্তত কারুর কোনো একটা মানে ভালো ব্যক্তির দ্বারায় সে এই অন্যায়ের যেন সে শাস্তি পায়। কারণ আজকে যদি পৃথিবীতে কারুর সাহস হয়নি মহাদেবকে অপমান করা, আর এমন এক ব্যক্তি, আমি তার নাম বলতেও চাই না, সে আজকে মহাদেবের অপমান করেছে। আমি তার কোনোদিনও কমিটিতেও ছিলাম না, আর তার কমিটিতে আমি ইন্টারেস্টও দেখাইনি। এই জন্য আমি এটা মনে করি যে এই কাজগুলো, ওয়েলফেয়ার কাজগুলো করা উচিত সরকারের, এবং সরকারের সহযোগিতা, আমাদের সব ধর্মের মানুষই সরকারের সাথে থাকবে এই বিষয়ে। আসছি সুদীপ্তদা, আমি এখান থেকেই আমি নীলাদ্রি বাবুর কাছে একবার যাব। আমি শুভমকে একটা প্রশ্ন করেছিলাম, ওই উত্তরটা আমি সরাসরি পাইনি। সেটা হচ্ছে যে লাল সেলাম কারুর আবেগের আপনের হতে পারে, কিন্তু ভারত মাতার জয়, বন্দে মাতরম বা জয় শুভ শম্ভু, এগুলো বোধহয় অনেক বেশি আপন। এটাকে ছাড়া রাজনীতি করা যায় না। মানে মাকে বন্দনা করি এটা বলা কিসের এক সেকেন্ড শুভ, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইনাদের কাছ থেকে আমাদের ধর্ম সম্বন্ধে শিখতে হবে না, যিনি রয়েছেন আপনাদের চ্যানেলে। তো আমরা যারা হিন্দু সনাতনী আছি, আমরা নিজেদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমরা এটাকে যথেষ্টভাবে আমরা বুঝি এবং এগুলো নিয়ে আমরা চর্চা করি। অতএব ইনাদের কাছ থেকে 34 বছরে কি করে গেছেন সে আমাদের জ্ঞান নেওয়ারও নেই। 15 বছর যারা বিদায় হলো, তাদের কাছ থেকেও নেওয়ার নেই। বিমলবাবু সুন্দরভাবে বুঝিয়েছে, বলার কিছু নেই, মানুষ বুঝে গেছে। মানুষ বুঝতে পেরেছে। আসবো নীলাদ্রি বাবু, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, আমি তার কাছেও একই প্রশ্ন নিয়ে যাচ্ছি। সুজিতা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে তারকেশ্বরে দাঁড়িয়ে রাষ্ট্রবাদের কথা শুনে আমার খুব ভালো লাগছিল। কারণ আজ থেকে 98 বছর আগে 23 মে 1928 সালে আরেকজন বাঙালি নেতা, যুব নেতা, তিনি বলেছিলেন ভারতবর্ষে রাষ্ট্রবাদ অনুপ্রাণিত হয়েছে মানবতার সর্বোচ্চ আদর্শ সত্যম শিবম সুন্দরমের দ্বারা। সেই মানুষটার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। রাষ্ট্রবাদের কেন্দ্রবিন্দুতে তিনি শিবের কথা বলে গেছেন। আর আরেকটা কথাও বলি, বাংলা এবং ভারতবর্ষের সংস্কৃতির কেন্দ্রবিন্দু হচ্ছে হিন্দু সংস্কৃতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। বাংলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সবচেয়ে বড় সময়টা হচ্ছে দুর্গাপুজো, বাংলার যেটা সবচেয়ে বড় উৎসব, এবং প্রত্যেকটা পার্বণে দেখবেন অর্থনৈতিক কর্মকাণ্ড। এতগুলো তীর্থক্ষেত্র আছে, সেখানে যদি রিলিজিয়াস ট্যুরিজমকে ড্রাইভ করা হয়, বাংলার অর্থনীতিতে নতুন গতি আসতে বাধ্য। অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলার অর্থনীতির পিছিয়ে পড়ার একটা কারণ হচ্ছে আজ থেকে 49 বছর আগে বামপন্থীরা এই হিন্দু সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারা অর্থনীতিকে এগোতে চেয়েছিল হিন্দু সংস্কৃতিকে বাদ দিয়ে। এটা ট্রেনকে এগোনো, ইঞ্জিনকে বাদ দেওয়ার মতো। হিন্দু সংস্কৃতি বাদে বাংলার অর্থনীতি কোনোদিন এগোতে পারে না, কারণ মানুষ কেনাকাটা করে বিভিন্ন হিন্দু সংস্কৃতির উৎসবে। একটা দুর্গাপুজো উপলক্ষে বামপন্থীদের গোড়ায় গলদ। আর এখন যখন শুভেন্দু বাবুর নেতৃত্বে বিজেপি নতুন করে বাংলাকে পথ দেখাতে চাইছে, তখন তারা বিভেদের রাজনীতি করছে। শুভমের কথা শুনলাম, হিন্দু মুসলমান বিভেদ, ওর বিভেদ। আসল টপিক থেকে সরে গিয়ে এই হিন্দু ধর্ম সম্বন্ধে, হিন্দু সংস্কৃতি সম্বন্ধে এদের যে অ্যালার্জি, এই অ্যালার্জির চিকিৎসাটা কি, এটাই সত্যি খুঁড়ে বার। আপনি ঠিক করে দেন। আপনারা বিজেপির বিরোধিতা করছেন, বাঙালির বিরোধিতা করছেন, দেশের বিরোধিতা করছেন, আপনারা দেশের বিরোধিতা করছেন।
যেখানে বিভিন্ন তীর্থক্ষেত্রের জন্য বরাদ্দ করা হচ্ছে, আবার ঠিক একইভাবে মিৎসুবিশি একটা জাপানি সংস্থা, তারা আমাদের রাজ্যে এসে তারা কথা বলছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে, হাত মিলাচ্ছেন, তারা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন। এই লড়াই যখন চলছে তখন সেই বাইকটা, সেই বক্তব্যটা একবার শুনুন। We want to have the big project in India, especially West Bengal, especially focused on the semiconductor sector. And then our company has key technology of that. So utilizing our technology and then collaborating Indian local company. So we want to have succeed project in here. They are supporting us. So wherever the land is required, they can provide. They said it's very happy to hear that. We need many peoples, engineers and then workers who has the skill. Then we will bring another Japanese company to have a big project here. It's kind of the national collaborating a big project we want to have here. তারা সেমিকন্ডাক্টর শিল্প করার জন্য জমি চাইছেন, তারা বলছেন রাজ্যের সহযোগিতা হচ্ছে। এইটুকুই তো আমরা চেয়েছিলাম। আমরা যতটা আনন্দে দুর্গাপুজো করব, যতটা আনন্দে ঈদ পালন হবে, ঠিক ততটাই আনন্দের সঙ্গে রাজ্যে শিল্প আসবে, শিক্ষা থাকবে, ব্যাস এইটুকুই তো চেয়েছিলাম। দুটো সহাবস্থান দেখতে কাদের সমস্যা হচ্ছে ভাই, এইটুকুনি তো বুঝতে পারছি না। আমার সঙ্গে আরও দুই বক্তা রয়েছে, আমি একবার অম্বিকানন্দ মহারাজ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার তার কাছে যাই। দেখুন মহারাজ, আমার খালি যে প্রশ্নটা আপনাকে করতে ইচ্ছা করছে যে বিগত দিনগুলোতে আমরা যে সরকার দেখেছি, বাম আমল হোক, তৃণমূল আমল হোক এবং আজকের বিজেপি আমল, সেখানে আমাদের সনাতনের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে বই নিয়ে যেতে কোনো বাধা বা কোনো পার্থক্য বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি তো সৃজিতা পুরো অনুষ্ঠানটা মঞ্চে ছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তারকেশ্বরে যে শ্রাবণী মেলার আজকে উদ্ঘাটন করলেন, সেই শ্রাবণী মেলার শুভ উদ্বোধনে আজকে সাধু সন্তদের সাথে আজকে আমিও তো উপস্থিত ছিলাম। এই দৃশ্য ভারতে, সর্বোপরি পশ্চিমবাংলায় আজকে এতদিন ধরে আমরা যে ছোট থেকে বড় হয়েছি, বাল্যকাল থেকে কৈশোর অবস্থা, কৈশোর অবস্থা থেকে যৌবন অবস্থা, এখন যৌবন অবস্থা থেকে অতিক্রম করে আমরা প্রৌঢ়ত্বের দিকে এগোচ্ছি। কোনোদিন জীবনে কোনোদিন দেখিনি কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে ধুতি পাঞ্জাবি পরে সম্পূর্ণ সনাতন সংস্কৃতি, ধর্ম, রীতি নীতি মেনে তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে তারকেশ্বরের ডেভেলপমেন্টের কথা বলবে। দয়া করে আমি যখন কথা বলবো, যেহেতু স্টুডিওর বাইরে থেকে আছি সৃজিতা, আমার মনে হয় যে কেউ চিৎকার করলে সেটার কিন্তু আমি উত্তর দিতে পারবো না, প্লাস এই সময়টা নষ্ট হবে। দেখুন, বামপন্থীদের সবেতেই সমস্যা। বামপন্থী ন্যারেটিভ, ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার, ইরফান হাবিবদের ইতিহাস, ডক্টর ইতিহাস, এবং আমাদের ভারতবর্ষে তো কিছু ছিল না, আমাদের কোনো সংস্কৃতি নেই, কৃষ্টি নেই, যা আছে সব লেনিনের আছে, মার্কসের আছে, সমস্ত কিছু ম্যাক্সিম গোর্কির মাতে আছে, সমস্ত কিছু আছে। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান রাজ্যে দাঁড়িয়ে যখন বলেছিলেন আজ থেকে মাত্র কয়েক মাস আগে, যে আমি যদি একবার বলি না একটা সম্প্রদায় আছে 12টা 13টা বাজিয়ে দেবে, কোথায় সেই সম্প্রদায়? কোথায় সিধু কানুর মূর্তি ভাঙা হয়েছে আমি জানি না, তবে ঘটা করে পশ্চিমবঙ্গ জুড়ে হুল দিবস এবং সিধু কানহুর মূর্তিতে মাল্যদান এবং তাদের যে যথাযোগ্য অনুষ্ঠান যথা বিধি মেনে, তাদের বিধি মেনে সেটা পালন করা হয়েছে। গাত্রদাহ হবে, কমিউনিস্টদের গাত্রদাহ হবে। আবার একটু আগে আমি শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোন একজন মুখপাত্র অ্যাডভোকেট সাহেব বলছিলেন, ভালো বলেছেন, কিন্তু সায়নী ঘোষের নাম তিনি করতে চাইছেন না। আরে মশাই, আপনারা তো তাকে টিকিট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারা তাকে দুবার নির্বাচিত করার জন্য টিকিট দিয়েছিলেন, তখন মুখে কি লিউকোপ্লাস্ট লাগানো ছিল? তখন প্রতিবাদ করতে পারেননি। স্বাভাবিকভাবেই স্বাভাবিক। এই ভাই, তোমার সময় আমি বলিনি, দয়া করে আপনি অনেকটা বললেন। তোমাদের বামপন্থী ন্যারেটিভ ঘুরিয়ে দিয়েছে বাংলার মানুষ। তোমরা প্রত্যাখ্যাত, তোমরা প্রত্যাখ্যাত, চুপ করে বসে থাকো। আমরা করেছি, আমরা প্রতিবাদ করেছি। মহারাজের কাছে আমি যাবো, আমার সঙ্গে আমি সময়টা দিচ্ছি। সনাতনী বলরাম বোস, এক সেকেন্ড, বলরাম বোস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেখুন, আমি আসছি মহারাজ, আমি আসছি আপনার কাছে, এক সেকেন্ড। বলরাম বাবু রয়েছেন, আমি একবার বলরাম বাবুর কাছে যাই। বলরাম বাবু, আপনার পরিচয়টাই আমি দিয়েছি সনাতনী হিসেবে। এখন বিষয়টা হচ্ছে যে এতগুলো সময় আমরা পেরিয়েছি বাংলার মাটিতে দাঁড়িয়ে, আজকে কেন আপনার বাংলাকে ভালো
বলে মনে হচ্ছে বা ভালো বলে মনে হচ্ছে না? বলুন। অন্তত ধর্ম প্রতিষ্ঠার চেষ্টাটা হচ্ছে। বারবার করে কথা হচ্ছে যে ধর্মে প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম, ধর্মের যে মূল জায়গাটা যেটা বলা হচ্ছে যে সত্য কথা বলা, কাউকে হিংসা না করা, যারা বড় বড় কথা বলেন না তাদের একটু অন্তত পড়াশোনা কথা করতে বলবো। সত্য কথা। কংগ্রেসের তো আমরা অফিসিয়াল মুখপাত্র না, বড় বড় কথা কি আজকে। আচ্ছা আপনাকে বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে না। ওয়েট আসছি, গায়ে মাখবেন না, আসছি। প্লিজ বলরাম বাবুর ভয়েসটা আপনার, বলরাম বাবুর ভয়েসটা আপনার, প্লিজ সময় কম আমাকে। বলরাম বাবু আপনি বলুন, আপনার আপনি বলুন, বলরাম বাবু। জ্ঞান অর্জন করা, সত্য কথা বলা, চুরি না করা, মনের পবিত্রতা করা, এটা হচ্ছে ধর্ম। ধর্মের মানে ব্যাখ্যাটাই এইভাবে করা আছে। পূজা পদ্ধতি কখনো ধর্ম নয়। আপনারা বারবার করে বলছেন রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, তার মানে কি অধর্ম নিয়ে আসবেন? সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে ধর্ষণকে কি প্রমোট করা হবে? পূজা পদ্ধতি এক একজনের এক এক রকম। আমি যেমন শিবের উপাসক, কেউ বিষ্ণুর উপাসক, কেউ কালীর উপাসক। না তাহলে আপনি যখন এটা বলছেন, আমি একটু বামেদের একটা বক্তব্য শুভম এই মুহূর্তে বললো যে নিজেদের মধ্যে না লড়াই করে, মানে শৈব শাক্ত লড়াই করছে, যে বৈষ্ণব ভাবে বিশ্বাসী আরে যে বাড়িতে শিবের মূর্তি আছে সেই বাড়িতেই কালীর মূর্তি আছে, সেই বাড়িতে সেই মন্দিরে বিষ্ণুর মূর্তি আছে। কারণ আছে, তার কারণ হচ্ছে রিসেন্টলি বেশ কিছু ফেসবুক পোস্টে আপনি ফেসবুক পোস্ট থেকে চোখ দিলে দেখি ধর্ম বিচার করবেন। আপনি ইউটিউব পোস্ট দেখুন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখলে দেখবেন সেখানে একদম আরএসএস বা বজরং দলের পতাকা লাগানো প্রোফাইল, সেই প্রোফাইল থেকে যারা সামাজিক মাধ্যম থেকে সরকার বা সরকারের পদক্ষেপ হতে পারে না। বেশ, আমার কাছে সময় একদম নেই, আমাকে একটা ব্রেকিং নিতেই হবে। আমি সরি, আমার কাছে সময় আর নেই। বড় ব্রেকিং আমি জানাচ্ছি। বসিরহাটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব, অদিতি মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। কাউন্সিলরের বিরুদ্ধে আবাসিক কাটমানি নেওয়ার অভিযোগ, কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ক্ষোভ। দুর্নীতির টাকায় প্রাসাদোপম বাড়ি, কাউন্সিলরের স্বামীর। জগন্নাথ মণ্ডলের বাড়িতে ভাঙচুর, কাউন্সিলরের স্বামীর বাইক ভাঙচুর করা হয়েছে। এটা ঘটেছে বসিরহাটে, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এই তাণ্ডব চলে। অদিতি মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসী। একবার সেই ছবিটাও আমরা দেখাচ্ছি, প্রথম ছবি আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন, দেখুন ছবি। একদম বাড়ির সামনে ভাঙচুর করা হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, সম্ভবত বাঁশ ছোড়া হচ্ছে। এটি তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে তাণ্ডব। অদিতি মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। আবাসিক কাটমানি নেওয়ার অভিযোগ, কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ক্ষোভ। প্রসঙ্গত আবাসের জন্য কিছু অর্থ বরাদ্দও করা হয়েছে, আজকেই হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখলাম। আজকে আমাকে আলোচনা পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। ফিরছে একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।